ভারতীদি আমাদের সঙ্গে রয়েছেন আজকের একদম শেষ বক্তা, কারণ ভারতীদির সত্যি সত্যি অভিজ্ঞতা এবং একই সঙ্গে এতদিন ধরে এত রকমের ঘটনার নিজে সাক্ষী থেকেছেন ভারতীদি। সেই জায়গা থেকে যে টপিক আমরা আজকে আলোচনা করছিলাম, কথা হচ্ছে, আমাদের কথা হোক, আরও কথা হবে, সেখানে ভারতীদির বক্তব্যের পর আমার মনে হয় কি আর সব কথা কোথাও শেষ হয়ে যেতে পারে। ভারতীদি প্লিজ। অনির্বাণের কথা সূত্র ধরে বলি যে অনেক জায়গায় ভারতীদি অপব্যবহার ঘটছে, যেটা অনির্বাণ বলছিলেন, যে কারণে 498 এর ক্ষেত্রেও পর্যন্ত আমরা দেখছি যে এখন আর সরাসরি অ্যারেস্ট নয়। এই বিষয়ে কি বলবেন? প্রথমে আমি রিপাবলিক বাংলা এবং যারা আজকে অ্যাঙ্করিং করছেন, স্বর্ণালী এবং সন্তু, আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে নারীবাদ নিয়ে আজকে এতদিন পরে একটা ডিবেটের মতো আলোচনা আপনারা এখানে আয়োজন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু বলার আগে অনির্বাণকে একটা প্রশ্ন করব যে আপনি যে বললেন, প্রশ্ন শোনার জন্য দাঁড়িয়ে আছে অনির্বাণ। হ্যাঁ, প্রশ্নটা করি। এবং বোধহয় অনির্বাণ এক্সপেক্ট করছিলেন যে ভারতীদি কিছু একটা প্রশ্ন করবেন। সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে জন্ম অর্থাৎ বার্থ এবং মৃত্যু অর্থাৎ ডেথ, এর মধ্যেই একটা জীবন থাকে। আপনি কি জানেন যে নারীবাদের জন্ম হয় জন্মেরও আগে, মেয়েরা যখন পেটের মধ্যে থাকে ভ্রূণ হিসেবে, এবং তখন তার ভাগ্য নির্ধারণ হয়, এবং বহু সময় বহু জায়গায় হাজারে হাজারে ভ্রূণ হত্যা হয়ে যায়। মানুষ গোপন করে থাকে, ঘটনাটা বাইরে বেরোয় না, সংবাদপত্রে আসে না, এবং এই ভ্রূণ হত্যার সঙ্গে সঙ্গেই নারীবাদের জন্ম। জীবনের আগে, জন্মের আগে নারীবাদের জন্ম হয়। একদম ঠিক বলেছেন দিদি, আমি একদম আজকে এত ভ্রূণ হত্যার পরেই প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স মিসইউজ অ্যাক্ট এসছে শুধুমাত্র ভ্রূণ হত্যাটাকে আটকানোর জন্য। শুধুমাত্র একটি মেয়ে জন্মানোর আগে সে যে ভ্রূণ হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য। এই সূত্রে আরও বলবো যে নারীবাদটা আপনারা কি চোখে দেখেন তার উপরেই কিন্তু নারীবাদটা নির্ভর করে। আমি তো শুনিনি ভারতীদি। অনির্বাণ একদম ঠিক বলেছেন দিদি, একদম সোজা প্রশ্ন এসেছে, সোজা উত্তর দিই। সেটা হচ্ছে ভ্রূণ হত্যা একটা অপরাধ ভারতবর্ষের আইনে, অবশ্যই। আপনি কি মানে আপনি আমার থেকে নিশ্চয়ই, আপনি একজন সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, আপনি জানেন ভ্রূণ হত্যায় মেডিকেল প্রেগনেন্সি টার্মিনেশন অ্যাক্ট ব্যবহার করা হয়। ডেটা বলছে যে মেডিকেল প্রেগনেন্সি টার্মিনেশন অ্যাক্টে ম্যাক্সিমাম ডক্টরস মহিলা হন। তাহলে সেক্ষেত্রে নারীবাদ কি সম্পূর্ণভাবে সমর্থন হলো? অর্থাৎ নারীরাই যদি নারীদের ভ্রূণ হত্যাকে সমর্থন করেন বা সেই কেসে অভিযুক্ত হন, তাহলে কোথায় সেই নারীবাদটা সঠিকভাবে ব্যবহৃত হলো? তাহলে অপরাধের কিন্তু, যেমন টেররিস্ট হ্যাজ নো জেন্ডার্স, তেমনি অপরাধের কিন্তু কোনো জেন্ডার হয় না। অপরাধ কিন্তু অপরাধীরাই করেন, এবং অপরাধীদের পুরুষ বা নারী দিয়ে দয়া করে ভাগ করবেন না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সব সময় এটা বলে থাকি যে এটা আমরা তো বহু জায়গাতে দেখেছি, মানে মাননীয় অর্ণব গোস্বামী বসে রয়েছেন, ওনার শোতে আমরা বহুবার দেখেছি যে টেররিস্ট হ্যাজ নো জেন্ডার্স এবং নেশন ওয়ান্টস টু নো যে কি তাদের জেন্ডার, তাদের কি, টেররিস্ট হ্যাজ নো রিলিজিয়ন। তো আলটিমেটলি যাদের কোনো অপরাধীদের জেন্ডারে দয়া করে ভাগ করবেন না, এইখানেই কিন্তু নারীবাদের হার হচ্ছে আমার মনে হচ্ছে। নারীবাদও, আমি কিন্তু অপরাধ নিয়ে কথা বলিনি, আমি বলেছি ভ্রূণ হত্যার সঙ্গে সঙ্গে নারীবাদের জন্মসূত্র পেটের মধ্যে জীবনের আগে। কে ভ্রূণ হত্যা করলো, তার কি জেন্ডার, সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না, আপনি করছেন। মেয়েরা কোথাও জন্মের আগেই মেয়ে হয়ে যায়, হ্যাঁ, সেই পরিচয়টা। এবং আলটিমেটলি কী হয় জানেন তো, মানে এই যে এখনও আমরা এই কনসেপ্টে বিশ্বাস করছি ভারতবর্ষে, তা কিন্তু নয়। ভারতবর্ষ এগিয়ে গেছে, মানে আমরা নারীবাদীরা যারা নারীবাদী বলে নিজেদের প্রচার করছেন, তারা যেন কোথাও ভারতবর্ষের পা ধরে জোর করে এখন প্রাগৈতিহাসিক যুগে টেনে রাখতে চাইছেন। ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে গেছে দিদি, আমরা এখন অনেক এগিয়ে গেছি। সোজা উত্তরটা কি পাওয়া গেল ভারতীদি? সোজা উত্তরটা কি পাওয়া গেল? সোজা উত্তর পাওয়া গেল না। তার কারণ কি বলি, তার কারণ হচ্ছে যে আমি হয়তো জেনে ডিউনের কথা বলবো, যিনি জিডি অ্যান্ডারসন হিসেবে পরিচিত। তিনি বলেছেন যে ফেমিনিজম ইজ নট অ্যাবাউট মেকিং আ ওম্যান স্ট্রং, ওম্যান আর অলওয়েজ স্ট্রং। কথাটা শুনুন, ওম্যান আর অলওয়েজ স্ট্রং। নারীবাদী মানে নারী শক্তিটা আমাদের ভিতরে আছে। ফেমিনিজম ইজ অ্যাবাউট চেঞ্জিং দ্য ওয়েজ,
দ্য ওয়ার্ল্ড পারসিভস দ্যাট স্ট্রেংথ। একদম। আপনি আমার দিকে কিভাবে তাকাবেন? আমি যদি আপনার ঘরের মেয়ে হই, যদি নারীবাদী করি, বাইরে বেরিয়ে বলি যে আমি আরও শিক্ষিত হতে চাই, আরও চাকরি চাই, আমি ধর্ষিত হতে চাই না, আমি আমার কর্মক্ষেত্রে সুরক্ষা চাই, আমি চাই বেতন বৈষম্য দূর হোক, আমি আপনার ঘরের মেয়ে, আমি কারোর বন্ধু, আমি কারোর মা, আমি কারোর বোন, আমি কারোর স্ত্রী, তারা কিভাবে আমার দিকে তাকাবেন? তখন সে নারীবাদটা নারীবাদ মনে হবে না, মনে হবে মাতৃশক্তি। কিন্তু আমি যদি আপনার উল্টো দিকে থাকি, আর আপনি যদি মনে করেন আমি আপনার ঠিক বন্ধু নই, বোন নই, স্ত্রী নই, মা নই, তখন মনে হবে যে এ কেন চাইছে যে বেতন বৈষম্য দূর হোক, এ কেন চাইছে যে 30% ইন্ডিয়ান ড্রপ আউটসদের মধ্যে এ একজন হবে না, এ কেন চাইছে যে শ্রমশক্তির মধ্যে ভারতবর্ষের মহিলাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ 29% সেটা কেন বাড়বে, এ কেন চাইছে যে ভারতবর্ষের জিডিপিতে মহিলারা যে আজকে 17% কন্ট্রিবিউট করছে সেটা বেড়ে ওয়ার্ল্ড অ্যাভারেজ 27% হোক, এ কেন চাইবে মাথা উঁচু করে দাঁড়াতে, এ কেন সুরক্ষা চাইবে, এ কেন চাইবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্ক প্লেস অ্যাক্ট উঠে যাক, এ কেন চাইবে প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক্স মিসইউজ অ্যাক্ট তুলে যাক, এ আমার শত্রু। দেখুন, নারীবাদ মানে কিন্তু পুরুষ বিদ্বেষ নয়। অনেকে অনেক কথা বললেন, আমাদের অগ্নিমিত্রাদি বললেন যে ছেলেরা আত্মহত্যা করে, পুরুষ বিদ্বেষ। উনি একই মানে ভলিউম অফ স্পিচে বললেন যে রাজা রামমোহন রায় কিন্তু মেয়েদের সাহায্য করেছিল। হ্যাঁ, নারীবাদীতে উদ্বুদ্ধ হয়ে রাজা রামমোহন রায় এগিয়ে এসে সাহায্য করেছিল। আজকে আপনারা কি জানেন যে ভারতবর্ষে প্রত্যেক 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়, প্রত্যেক ঘন্টায় একটা করে পণের জন্য মৃত্যু হয়, প্রত্যেক 30 ঘন্টায় একটা গণধর্ষণ হয়? আপনারা কি জানেন প্রত্যেক দিন 88টা করে গণধর্ষণ হয়? আমি তো বলতে পারি যে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তার কারণ অ্যাসিড অ্যাটাক 240 জন, মাত্র 3.36% কনভিকশন হয় দিনের পর দিন। একটা মেয়ে সামাজিকভাবে সরে যায়, লুকিয়ে থাকে, তার মুখ দেখাতে পারে না। তাহলে কি আমি নারীবাদী করব না? আমি কি এই মেয়েদের জন্য রাস্তায় নামবো না? তাহলে কে নামবে? মায়া অ্যাঞ্জেলিউ বলেছেন যে when you are taking up a cause for yourself, possibly without not knowing it, you are taking it up for all. আমি যখন নারীবাদী করছি, আমি পুরুষ বিদ্বেষী নয়, আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করলাম আমাদের অপরাজিতা দিদি যে বললেন এখানে যে পুরুষ এবং নারী একসঙ্গে সঙ্গে সঙ্গে চলবে, একে অপরের পরিপূরক। তা না হলে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে কোনো নারী একলা গিয়ে কিছু করতে পারে না। কিন্তু নারীবাদ মানে হচ্ছে যে বৈষম্যটা রয়েছে, আমার জীবনে আমি সুযোগ চাই, আপনার মতো সুযোগ চাই, এটা কি অন্যায়? আমার জীবনে আমার নিজের জীবন নিয়ন্ত্রণ করতে চাই আমি, এটা কি অন্যায়? আমি চাই মাথা উঁচু করে দাঁড়াতে, আপনি যা মায়না পাচ্ছেন আমি সেই মায়না পাবো একই অর্গানাইজেশনে, এটা কি অন্যায়? নারীবাদ করা কোথায় অন্যায়? ইজ ইট অ্যান অফেন্স? উত্তর নেই নির্মাণ। মানে উনি যেগুলো বললেন না সেগুলোকে সবকটা আমরা সমর্থন করে দিদি, কিন্তু তার জন্য নারীবাদ করতে হয় না, মানুষবাদ করলেই হয়। নারীবাদ আচ্ছা, এবারে আমি একটা বলি, এই যে অনির্বাণ বললেন নারীবাদ করতে হয় না, আমি আজকে খুব ধরুন আমি গরিব ঘরের একটি আমি মেয়ে, আরেকটা কথা অ্যাড করি না আমি একটা প্রশ্ন করব আপনাকে, আপনি আমি একটা গরিব নারীদেরকে ঘরের মেয়ে, এত ডিপ্রাইভড ভাবছেন কেন? না আমি ডিপ্রাইভ ভাবছি না, আমি রাজীব গান্ধী মানে আপনার কথাতেই আসছে যে নারীরা বড্ড ডিপ্রাইভ। আমি ডিপ্রাইভ ভাবছি না। 130 কোটি পপুলেশনের মধ্যে 48% are women, 64 crores are women. If India has to move forward, we have to take them along. তো তাহলে বিপন্ন যারা নয় তাদের নিজেদের সাথে কিসের দরকার? We are not deprived. We are just talking. We are just talking. বক্তব্যটা শুনি। অনির্বাণের যে প্রশ্নটা রয়েছে, অনির্বাণ, হ্যাঁ, রাজীব গান্ধী থেকে শুরু করেছিলেন। আমি বললাম যে আজকে এই কিছুদিন আগে পেপারে দেখলাম রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড মিতালি রাজ যেমন পেয়েছেন, আমাদের যিনি জাভলিন থ্রোয়ার উনিও পেয়েছেন। তো দুজনে একই মঞ্চে কি সুন্দর আমাদের মহামান্য প্রেসিডেন্টের কাছ থেকে প্রাইজ নিচ্ছেন। তো আমরা কি করে নারীদেরকে বিপন্ন ভাবতে পারি বলুন তো? আপনার কথাতেই কিন্তু বারবার উঠে আসছে যে নারীরা বিপন্ন, তাই জন্য ওনাদের রিজার্ভেশন, অর্থাৎ কারুকে দুস্থ দেখিয়ে তাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। আমি তো দুস্থ দেখাতেই চাই না, নারীরা দুস্থ নয়। আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল না, ফার্স্ট গার্ল ছিল। তাহলে আজকে আমরা নারীকে বিপন্ন ভাবতে পারি না? আপনারা বরঞ্চ নারীকে বিপন্ন দেখিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছেন। প্লিজ আপনি বসুন, আমি শেষ করে নিই। ভারতীদি প্লিজ। কবিগুরু বলেছিলেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা।
আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। আমি তো অশ্রু জলে জিজ্ঞেস করব, আমি করতে পারি তো, কিন্তু হাতরাস জিজ্ঞেস করতে পেরেছিল, নির্ভয়া জিজ্ঞেস করতে পেরেছিল, পার্ক স্ট্রিট জিজ্ঞেস করতে পেরেছিল, কামদনি জিজ্ঞেস করতে পেরেছিল, কেউ জিজ্ঞেস করতে পারিনি, সেই অপরচুনিটি পায়নি তারা। সুতরাং আমরা যারা সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, মাথা তুলে দাঁড়িয়ে আছি, আমাদের এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা মেয়েদের অধিকারের জন্য লড়ি, মেয়েদের অপরাধ যাতে কমে, মেয়েরা যাতে সমাজ ব্যবস্থার মধ্যে সম্মান পায়। একজন অফিসার ইনচার্জ, আমি যখন এসপি ছিলাম, একটা ক্রাইম কনফারেন্সে হাত তুলে আমায় জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি বলুন তো যে 498B কবে হবে। এই প্রশ্নটা আজও আমার মনে আছে। আমি বলেছিলাম যে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দেখাচ্ছে যে কয়েক লাখ মহিলার উপর অত্যাচারিত হচ্ছে। 2019-এর ফিগার 4,05,861। যখন আপনারা এত লাখে লাখে একটা কথা বলে অত্যাচারিত শেষ হবেন, করতে চাই, মানে আমার তখন একটা জিনিস নিশ্চয়ই মনে পড়ে। 498B হবে। একদম চিন্তা সময় করবেন না, শেষ, হবে। ভারতীদি। সময় একদম শেষ, অনির্বাণের উত্তরটা এখনো প্রশ্ন। আমি 1 মিনিট একটা কথা বলে শেষ করতে চাই, মানে আমি আর 1 সেকেন্ড সময় নেব। আপনারা সবাই নির্ভয়া করছেন তো, ওই পুরুষ বন্ধুটার কথা ভাবুন তো, যেদিন যাকে নিয়ে আমরা কেউ আলোচনা করিনি, যে বেঁচে আছে, যিনি বেঁচে ছিলেন যে এবং বেঁচে আছে। জীবনের যে শেষ মিডিয়াতে দিন সব অবধি বলছে। তার বন্ধুকে বাঁচানোর জন্য হ্যাঁ, রক্ত মিডিয়াতে সব সংগ্রাম বলছে। করেছিলেন একা একা। Gaining publicity. আমরা Yes. সবাই, এবং বহু, আপনি যেহেতু ভাগ করছেন আমি বলছি যে বহু মহামান্য পুরুষ জাজেস যারা নির্ভয়ার পক্ষে, নির্ভয়ার সাথে, এবং বহু মোমবাতি মিছিলে প্রচুর পুরুষ মোমবাতি নিয়ে juvenile দাঁড়িয়েছিলেন। ছাড়া পেয়ে গেছে, তো ভাগটা juvenile কখনো গেছিল, পুরুষ মহিলা ছাড়া হয় না। পেয়ে গেছে। কিন্তু ওই ছেলেটিকে কথা মোস্ট ক্রুয়েল যে অফেন্ডার ছিল, হি ওয়াজ আ জুভেনাইল এন্ড হি আফটার হিজ টাইম অপরাধীদের পিরিয়ড কোনো gender হয় না। সময় শেষ, অনির্বাণ, সময় শেষ। Yes. অনির্বাণ প্লিজ।